আপনাদের সবাইকে স্বাগত জানাই সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ কুইজ 2025-এ। বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন আমাদের স্কুল ভিত্তিক এই কুইজ, যেখানে অংশ নিতে পারেন বাংলাদেশের যে কোনো স্কুল থেকে কুইজাররা। এবং সেজন্য কী করতে হবে অংশ নেবার জন্য সেটা জানিয়ে দেব আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে। তবে সেটা জেনে আজকে যে দুটো দল এসে হাজির হয়েছে আমাদের কুইজ কুইজ 2025-এ, চলুন শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। ফামান বিন জাহাঙ্গীর, অষ্টম শ্রেণী, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা ক্যান্টনমেন্ট। নিয়াজুল কবির, অষ্টম শ্রেণী, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা ক্যান্টনমেন্ট। ইফতিহাজ ইরফান সায়ন, নবম শ্রেণী, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও, ঢাকা। আব্দুল্লাহ নোমান, দশম শ্রেণী, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও, ঢাকা। পরিচয় পেলেন, এবারে জানিয়ে দিই আমাদের অনুষ্ঠানের নিয়ম। আমরা আমাদের কুইজ কুইজ 2025-কে দুটো ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড আর একটা হচ্ছে কুইক কুইজ রাউন্ড। বিষয়ভিত্তিক রাউন্ডে আমরা বেশ কিছু বিষয় থেকে প্রশ্ন করি, যেমন বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, সাম্প্রতিক বিশ্ব, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ভূগোল, ইতিহাস। আর আমাদের দ্রুত প্রশ্ন দ্রুত উত্তরের যে পর্বটি আছে কুইক কুইজ, সেখানে এসব কিছুর মিশে দিই প্রশ্ন করা হয়। নম্বরিংয়ের ক্ষেত্রে যেটা আমরা করি সেটা হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকে 10 নম্বর, ভুল হলে জরিমানা হয় 5 নম্বর। আর কুইক কুইজ রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকছে 5 নম্বর, ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। তো এই হচ্ছে আমাদের অনুষ্ঠানের নিয়ম। সবাই রেডি? অলরাইট, তাহলে শুরু করে দিই আমাদের আজকের পর্ব। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। স্বাস্থ্য বাতায়ন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় পরিচালিত একটি সেবা। এই স্বাস্থ্য বাতায়নের হেল্পলাইনে কল করে দিনরাত 24 ঘন্টায় স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সেবা নেওয়া যায়, ডাক্তারের পরামর্শ নেওয়া যায় সরাসরি। এছাড়া স্বাস্থ্য বাতায়নে ফোন করে সরকারি হাসপাতাল, ডাক্তারের তথ্য কিংবা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্যও পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য বাতায়নের এই সেবাসমূহ পেতে হলে কত নম্বরে ফোন করতে হবে? অর্থাৎ স্বাস্থ্য বাতায়নের হটলাইন নম্বরটি কত? সবার আগে বাজার প্রেস করেছেন এ পাশে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও, 16163। 16163। আচ্ছা, 16-16-3। আচ্ছা, 16163। এবারে উপাশে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তারাও বাজার বাদিয়েছেন। আপনাদের উত্তর 16163। 16163। দেখিনি আমাদের কম্পিউটার কি বলছে। আমাদের কম্পিউটার বলছে এটির নাম্বার হচ্ছে 16263। 16263। কেবল স্বাস্থ্যসেবা নয়, এইখান থেকে বিভিন্ন অভিযোগ, পরামর্শ স্বাস্থ্য বাতায়নে ফোন করে জানানো যায়। 16263-তে ডায়াল করার পর স্বাস্থ্য বিষয়ক পরামর্শ চাইলে বা ডাক্তারের সাথে কথা বলতে চাইলে সরাসরি 0 প্রেস করলেই পাওয়া যাবে, অথবা অন্যান্য তথ্য জানতে চাইলে 1 প্রেস করলেই সেটা জানা যাবে। দুঃখিত, দুদলই ভুল উত্তর দিয়েছেন, কিন্তু যেহেতু প্রায় কাছাকাছি বলেছেন সেজন্য কোনো নম্বর কাটছে না। বাংলাদেশ বিভাগে চলে যেয়ে আমাদের পরের প্রশ্নে দেখি কি থাকছে আমাদের পরের প্রশ্ন। 1951 সালে তৎকালীন সেচ বিভাগের প্রধান খাজা আজিমউদ্দিন এই বাঁধ নির্মাণের স্থান নির্বাচন করেন। 1957 সালে বাঁধের নির্মাণ কাজ শুরু হয়ে 1962 সালে শেষ হয়। বাঁধটি নির্মাণ করে ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইউটা ইন্টারন্যাশনাল ইনকর্পোরেট। বাঁধটির দৈর্ঘ্য 2200 ফুট এবং উচ্চতা 179 ফুট। প্রশ্ন হচ্ছে, কোন বাঁধের কথা বলছি? ইয়াস, সবার আগে বাজার প্রেস করছেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও। কাপ্তাই বাঁধ। কাপ্তাই বাঁধ। দেখে নেই এটি সঠিক উত্তর কিনা। তবে তার আগে বাজার প্রেস করছেন উপাস্য আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। আপনাদের উত্তর কাপ্তাই বাঁধ। আপনারা বলছেন কাপ্তাই বাঁধ। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কাপ্তাই বাঁধ সঠিক হলে 2 দলই পাবেন 10 নম্বর করে, ভুল হলে 2 দলেরই জরিমানা হবে 5 নম্বর করে। এবং এটি হচ্ছে আসলে কাপ্তাই বাঁধ। ভেরি ওয়েল ডান। এই বাঁধের জলবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং বাঁধের ফলে সৃষ্ট কর্ণফুলী হ্রদ বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ। এই হ্রদে প্রচুর মাছের চাষ হয় এবং পর্যটকদের কাছে এই হ্রদে ভ্রমণ করাটা খুবই আকর্ষণীয় একটা ব্যাপার।
এবং বন্যা নিয়ন্ত্রণ করতেও এই বাঁধটি সাহায্য করে। তবে এই বাঁধ দেবার ফলে 54,000 একর কৃষি জমি ডুবে গেছে, যেটা এই কর্ণফুলী যে জায়গাটা ছিল সেটাতে ডুবে গেছে। ফলে কাপ্তাই যে এলাকাটি আছে সেখানকার অনেক কৃষি জমি আমাদের চাষবাসের আওতার বাইরে চলে গেছে। অলরাইট, 10 নম্বর করে পেয়ে গেলেন দলই, এবং এর সাথে শেষ হয়ে গেল বাংলাদেশ বিভাগ থেকে আমাদের প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়। ইতিহাস থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়, দেখতে পাচ্ছি একজন সম্রাটকে। 1192 সালে তিনি কুতুবউদ্দিন আইবেকের কৃত দাস হিসেবে জীবন শুরু করেন, কিন্তু তিনি ছিলেন তুখোড় মেধার অধিকারী এবং কুতুবউদ্দিন আইবেক সেটা খেয়াল করেছিলেন। ফলে তিনি তাকে দাসত্ব থেকে মুক্তি দেন, নিজের কন্যার সাথে বিয়ে দেন এবং গোয়ালিয়রের আমির হিসাবে তাকে নিয়োগ করেন। কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর কুতুবউদ্দিন আইবেকের পুত্র আসলে শাসন কার্য পরিচালনার জন্য যে যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতা তার ছিল না। ফলে তুর্কিরা, যারা শাসন ব্যবস্থার যারা নেতৃত্ব দিতেন, মতামত দিতেন, পরিষদ যারা ছিলেন, তারা বললেন যে না, সুলতান যদি কাউকে হতে হয় তাহলে সেটা একে হতে হবে, এবং তিনি সুলতান হয়ে যান। প্রশ্ন হচ্ছে আমরা কোন সুলতানের গল্প এতক্ষণ বললাম? সবার আগে বাজার প্রেস করছেন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আপনাদের উত্তর ইলতুৎমিশ। ইলতুৎমিশ। দেখা যাক আপনাদের উত্তর সঠিক কিনা। ইলতুৎমিশ সেই সুলতান কিনা। আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন আসলে শামসুদ্দিন ইলতুৎমিশ। ভেরি ওয়েল ডান, আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। একেবারে সঠিক। দিল্লির মামলুক সালতানাতের সুলতান ছিলেন তিনি। 1180 সালে জন্মগ্রহণ করেন। তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। ইলতুৎমিশ একজন যোগ্য শাসক ছিলেন। তিনি জ্ঞানী প্রশাসক এবং উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের দেশে নিয়ে আসেন, যারা মঙ্গল আক্রমণের সময় চলে গিয়েছিলেন তাদেরকে ফেরত নিয়ে আসেন, এবং তাদেরকে দিয়ে ইলতুৎমিশ শক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন। তার ফলে তার সময়ে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করাটা সহজ হয়ে যায়। শামসুদ্দিন ইলতুৎমিশ। ইতিহাসের পরের প্রশ্নে চলে দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্যে। ইতিহাস থেকে পরে প্রশ্ন, এটাও একটা গল্প, খুবই মজার একটা গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জার্মানির সামরিক বাহিনী একটা ডিভাইস ব্যবহার করে সাংকেতিক ভাষা তৈরি করত। জার্মানির শত্রুপক্ষরা যেন কোনোভাবেই তাদের পরিকল্পনা সম্পর্কে জানতে না পারে, সেজন্যে মেসেজকে এনক্রিপ্টেড করত, কোডেড করত। তো এই কোডেড মেসেজ কিছুতেই মিত্রপক্ষরা বুঝে উঠতে পারতো না। এই মেশিনটি যে আমরা দেখতে পাচ্ছি, এই মেশিনটির মাধ্যমেই ওই কোডটি লেখা হতো, টাইপরাইটার মতন দেখতে এটি, এবং এই মেশিনটির নামেই কোডটিরও নাম হয়েছিল। প্রশ্ন হচ্ছে সাংকেতিক ভাষা তৈরির জার্মানদের এই মেশিনটির নাম কি ছিল? সবার আগে বাজার প্রেস করেছেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও। এনক্রিপ্টার। এনক্রিপ্টার। আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ এনিগমা। এনিগমা। একদল বলছেন এনক্রিপ্টার, একদল বলছেন এনিগমা। দেখি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে এনিগমা। ভেরি ওয়েল ডান, আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। ভেরি ওয়েল ডান। এনিগমা এটি একটি ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, যা দেখতে অনেকটা টাইপরাইটারের মতন, কিন্তু এর কাজ ছিল মেসেজকে কোডিং করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কোডেড মেসেজ ভাঙতে পারছিল না, তখন দুজন ব্রিটিশ গণিতজ্ঞকে মিত্রপক্ষরা দায়িত্ব দেয় যে আপনারা এটা ভাঙেন। তখন গণিতজ্ঞ অ্যালান টুরিং এবং ব্রেটল লেইপার্ক এবং অন্যান্য বিজ্ঞানীরা মিলে এই এনিগমা কোডটা অবশেষে ভাঙতে পারেন। এবং এনিগমা কোড ভাঙতে পারার ফলে যেটা হয় যে কোনো মেসেজ তারা পাঠাতো, জার্মানরা ভাবতেন যেটা এনক্রিপ্টেড, কিন্তু আসলে ততদিন এরা ভেঙে ফেলেছে। তো যত পরিকল্পনা করতো মিত্রপক্ষরা জেনে যেত যে তারা কি প্ল্যান করছে। তো এটার ফলে শেষ পর্যন্ত দেখা গেল যে জার্মানদের অনেকগুলো প্ল্যান আগে থেকে জেনে যাওয়াটা সেগুলো ব্যর্থ হলো, এবং তাদের পরাজয়ের পেছনে এটাও একটা অনেক বড় কারণ ছিল। ভেরি ওয়েল ডান। সঠিক উত্তর দিয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ। পেয়ে যাচ্ছেন 10 নম্বর। দুঃখিত, সিভিল এভিয়েশন স্কুল কলেজ
জরিমানা হয়ে গেল 5 নম্বর। ইতিহাস বিভাগ থেকে 2টি প্রশ্ন শেষ, চলে যাই আমাদের পরের বিষয়। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আমাদের প্রথম প্রশ্ন আসছে পর্দায় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উপর। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল হলো একটি প্রযুক্তি যা জীবের ডিএনএ পরিবর্তন করে তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করতে ব্যবহৃত হয়। কৃষিতে এই প্রযুক্তি উদ্ভিদের জিনগত পরিবর্তন করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, ফলন বৃদ্ধি, পুষ্টিগুণ বাড়ানো এবং পরিবেশের সাথে খাপ খাওয়ানোর মতন ক্ষমতা উন্নত করতে ব্যবহৃত হয় এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৌশল। কিন্তু এর বেশ কিছু ক্ষতিকর দিকও আছে, কিছু ঝুঁকিও আছে। প্রশ্ন হচ্ছে, কৃষিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের সম্ভাব্য ঝুঁকিগুলো কি কি? আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, ইয়েস, আপনাদের উত্তর। কৃষিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ঝুঁকিগুলোর মধ্যে অনেকগুলো আছে। একটি হলো যে স্পিসিস যে জাতিগুলা তৈরি হবে এগুলা ইনভেসিভ হতে পারে, কারণ যে তারা ন্যাচারাল স্পিসিসের চেয়ে অনেক বেশি ক্ষমতাশালী হতে পারে এবং যারা যে ইঞ্জিনিয়াররা বানিয়েছেন তাদের আউট অফ কন্ট্রোল হয়ে গিয়ে ন্যাচারাল যেই প্রাকৃতিক যেই এনভায়রনমেন্ট এটা অনেক ক্ষতি করতে পারে। আরেকটা হতে পারে যে অনেক সময় অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এটা যেহেতু অনেক অনেক ছোট, এটাকে কন্ট্রোল করা বা এটাকে যখন পরিবর্তন আনার চেষ্টা করা হয় তখন অনেক সময় ভুল হয়ে ক্যান্সার অথবা জেনেটিক্যালি পাস ডাউন রোগ অনেক সময় ইঞ্জিনিয়াররা নিজেরাই তৈরি করেন। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক আপনাদের উত্তর সঠিক কিনা। শুনতে চাই এ পাশে আছেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও, আপনাদের উত্তর। আসলে কৃষিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অনেক ধরনের সমস্যা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে কৃষিতে মানে উদ্ভিদের বিকৃত জিন সৃষ্টি, তারপর একটি হতে পারে অনাকাঙ্ক্ষিত রোগের সৃষ্টি, তারপর রয়েছে পরিবেশে বিভিন্ন ধরনের ক্ষতি। যদি আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আমাদের উদ্ভিদের স্পেসিসে যাতে ভালো মতো ম্যাচ না করে তাহলে আমরা বুঝতে হতে পারে সেখানে অনাকাঙ্ক্ষিত কিছু ক্যান্সার সেলের সৃষ্টি হতে পারে। এগুলোই সম্ভাব্য ঝুঁকিগুলোর মধ্যে অন্যতম। আচ্ছা, দুদলই প্রায় একই ধরনের উত্তর দিয়েছেন। দেখি আমাদের কম্পিউটার কি উত্তর দেয়। কম্পিউটার বলছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফলে ফসলের যেগুলো আগাছা আছে বা পোকামাকড়ের মধ্যেও জেনেটিক প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পেতে পারে, ফলে এদের নিয়ন্ত্রণ কঠিন হতে পারে। উদ্ভিদের যে জীবনচক্র বা বাস্তুসংস্থান সেটাকে প্রভাবিত করতে পারে। জেনেটিক পরিবর্তিত ফসলে এমন প্রোটিন থাকতে পারে যা মানবদেহে অ্যালার্জির তৈরি করতে পারে এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা করতে পারে। জিএমও জেনেটিক্যালি মডিফাইড যে ফসল রয়েছে সেটার মধ্যে ফসলের বীজ এবং প্রযুক্তি এটা সাধারণত উন্নত দেশগুলো থেকে আসে, ফলে দরিদ্র বা উন্নয়নশীল দেশের জন্য এটা কিন্তু অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জিং, কারণ সেটা আনতে, কারণ ওগুলোর তো তাদের রাইটস থাকে, তো ফলে এই যেটা হয় যে সেটার দাম অনেক বেশি পড়ে যায়, খরচ অনেক বেশি পড়ে যায়। সো এই সব কিছু মিলে জেনেটিক্যালি মডিফাইড যে বীজ আছে সেগুলোতে এই রিস্কগুলো থেকে যায় জেনেটিক্যালি। তবে সুবিধা অনেক বেশি, যেটা এখন পুরোটাই হচ্ছে যে পশ্চিমা বিশ্বে কৃষিতে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবলভাবে ব্যবহৃত হচ্ছে এবং বিজ্ঞানীরা প্রতিদিন নতুন নতুন অনেক কিছু তৈরি করছেন। এখন এমনও হয়েছে, আমরা জানি যে টমেটো গোল, কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে এমন সাইজ করেছেন যে টমেটোকে স্কোয়ার বানিয়ে ফেলেছেন। তার কারণটা হচ্ছে যে বক্সের মধ্যে রাখতে সুবিধা হয় এবং বেশি পরিমাণ, বেশি ওজনের টমেটো রাখা যায়। তো এরকম অনেক মজার মজার কাজ কৃষি বিজ্ঞানীরা করছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। আপনারা দুদল মোটামুটি ঠিকই উত্তর দিয়েছেন, অর্থাৎ দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন হচ্ছে অলরাইট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স DALL-E। আমরা সবাই জানি যে এটা একটা এআই চালিত ইমেজ জেনারেশন সিস্টেম যা OpenAI তারা এটা তৈরি করেছে। DALL-E OpenAI GPT-3 শক্তিশালী ভাষা মডেল ব্যবহার করে স্ক্রিপ্ট থেকে, অর্থাৎ লেখনী থেকে সে ছবি তৈরি করতে পারে এবং ভিজুয়াল উপস্থাপনা করতে পারে। মজার ব্যাপার হচ্ছে এই যে ভিজুয়াল উপস্থাপনা তৈরি করতে পারে, ছবি তৈরি করতে পারে, এই যে এআই জেনারেশন সিস্টেমটা DALL-E, এটা নামকরণ করা হয়েছে দুটো বিখ্যাত নাম থেকে। একটি নাম হচ্ছে একজন বিখ্যাত শিল্পী
যিনি পরাবাস্তববাদী শিল্পী হিসাবে বিখ্যাত। আরেকজনটি হচ্ছে যে পিকজার কার্টুনের একটা বিখ্যাত কার্টুন চরিত্র, তার নামেরও কিছু অংশ, এই দুজনের নামের কিছু কিছু অংশ নিয়ে ডাল ই এই নামটি নামকরণ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে নাম দুটো কি? কে বলতে পারবে? ইয়াস, বাজার প্রেস করেছেন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। আপনাদের উত্তর? আমাদের উত্তর হবে 1 নম্বর নাম হচ্ছে শিল্পী, যেটি তার নাম হচ্ছে খুব সম্ভবত ডেহলা, যতটুকু আমার মেমোরি বলে। ডেহলা? জি। এবং সিনেমার কাল্পনিক চরিত্রটি হবে ওয়াল-ই। এই মুভিটা হচ্ছে ওয়ালি এই চরিত্রের নাম থেকে এসেছে। অলরাইট, দেখে নিই আপনাদের উত্তর সঠিক কিনা। আমাদের কম্পিউটার বলছে যে দুটো নাম থেকে এসেছে বিখ্যাত পরাবাস্তববাদী শিল্পী সালভাডর ডালি এবং পিকজার সিনেমার কাল্পনিক চরিত্র ওয়াল-ই। অ্যাবসলিউটলি রাইট। এই দুটোর সমন্বয়ে ওপেন এআই তাদের এআই মেচালিত জেনারেশন সিস্টেম ডালের নামকরণ করেছে। আপনি যেটা বলছিলেন আসলে আপনি ইংরেজিতে পড়েছেন বলে আপনি ওটা বলছিলেন, ওটার উচ্চারণ হবে সালভাডর ডালি, ডালি। সো ডেল, ডালির থেকে ডেল, আর ওয়ালির ই, ওয়াল এ দুটো মিলে গেছে। সো সালভাডর ডালি এবং ওয়ালি জনপ্রিয় কার্টুন ক্যারেক্টার, দুটোকে মিলিয়ে তারা এই ছবি তৈরির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সিস্টেমটার নাম করেছেন ডাল ই। উত্তর সঠিক। আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল পেয়ে যাচ্ছেন 10 নম্বর। ভেরি ওয়েল ডান। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই প্রশ্ন থেকেই শেষ হয়ে গেল বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে আমাদের প্রশ্ন। চলে যাই পরের বিষয়। শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আসছে আমাদের প্রথম প্রশ্ন। একজন বিখ্যাত সাহিত্যিক, বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, যিনি 20 শতাব্দীর প্রথম ভাগে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক হিসেবে প্রসিদ্ধ। তিনি সবুজপত্র নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন এবং সেখানেই তিনি বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেন। এখন আমরা যে চলিত রীতি ব্যবহার করি, আগে তো সাধু ভাষা ব্যবহার করা হতো, তার হাত ধরে চলিত রীতি প্রবর্তিত হয়। এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন তিনি। ছোট গল্প, সনেটও রচনা করেছেন এবং এতে তার বিশেষ অবদান আছে। প্রশ্ন হচ্ছে আমরা কোন বিখ্যাত সাহিত্যিকের কথা বলছি? প্রায় অনেকগুলো শ্রেণী তার লেখা আছে। দুদলি বাজার প্রেস করছেন সবার আগে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও। প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী। দেখা যাক আমাদেরকে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কি উত্তর দেন। প্রমথ চৌধুরী। আপনারা বলছেন প্রমথ চৌধুরী, দুদলই বলছেন প্রমথ চৌধুরী। উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5। দলই সঠিক উত্তর দিয়েছেন। ভেরি ওয়েল ডান। প্রমথ চৌধুরী বা প্রমথ নাথ চৌধুরী, তার জন্ম 1868 সালের 7 আগস্ট, মৃত্যু 1946 সালের 2 সেপ্টেম্বর। তিনি ছিলেন প্রাবন্ধিক, কবি, ছোট গল্পকার এবং বীরবল ছদ্মনামেও তিনি লিখতেন অনেক সময়। এবং তার পৈতৃক নিবাস ছিল আমাদের পাবনা জেলার অন্তর্গত চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। এবং তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থের মধ্যে কয়েকটি আছে, যেমন তেল নুন লাকড়ি, যেটা 1906 সালে লিখেছেন। তারপরে বীরবরের হালখাতা 1916 সালে, নানা কথা 1919 সালে, ভাষার কথা, আমাদের শিক্ষা, রাতের কথা, নানা চর্চা। বাংলা সাহিত্যে তার একটা বিশাল বড় ভূমিকা আছে। প্রমথ চৌধুরী বা প্রমথ নাথ চৌধুরী। ভেরি ওয়েল ডান। দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। শিল্প সাহিত্য সংস্কৃতির পরের প্রশ্নে আমরা যাই, দেখি কি আছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন দেখতে পাচ্ছি বাংলাদেশের একজন বিখ্যাত কবির ছবি এবং তার একটা অসাধারণ কবিতা, সেটা একটু আপনাদের শোনাতে চাই। যে যাবে না সে থাকুক, চলো আমরা এগিয়ে যাই। যে সত্য জেনেছি পুড়ে রক্ত দিয়ে, যে মন্ত্র শিখেছি, আজ সেই মন্ত্রের সপক্ষে নেব দৃপ্র হাতিয়ার। স্লোগানে কাপুক বিশ্ব, চলো আমরা এগিয়ে যাই। 1991 সালের 21 জুন মাত্র 35 বছর বয়সে মারা গেছেন এই বিখ্যাত কবিতার কবি। প্রশ্ন হচ্ছে কি তার নাম? তারুণ্যের কবি, তরুণ কবি। আমি ভেবেছিলাম আপনারা দুদলই চট করে উত্তর দিতে পারবেন। প্রমথনাথ চৌধুরী এত কঠিন একটা প্রশ্ন দিয়ে ফেললেন। ঠিক আছে, আমরা চলে যাই আমাদের কম্পিউটারের কাছে, দেখি কি বলে। আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এবং যে কবিতাটার অংশবিশেষ পড়লাম সেটির নাম হচ্ছে মিছিল। তার জন্ম 1956 সালের 16 অক্টোবর,
1991 সালের 21 জুন তিনি মৃত্যুবরণ করেন। তার আরেকটি বিখ্যাত কবিতার নাম হচ্ছে বাতাসে লাশের গন্ধ, এবং অনেকগুলো তার কাব্যগ্রন্থ রয়েছে, ছোবল, গল্প, সকল আকাশ, মৌলিক মুখোশ এরকম, এবং তিনি গানও লিখেছেন। তার একটা বিখ্যাত গান আছে, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো। তিনি 1980 সালে মনির চৌধুরী স্মৃতি পুরস্কার পেয়েছেন, এবং 2024 সালে তিনি 21শে পদক পেয়েছেন মরণোত্তর। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, এবং তার নামে রুদ্র মেলা হয় ঢাকাতে, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় তার মৃত্যু এবং জন্মদিনে রুদ্র মেলা বসে। শেষ হয়ে গেল আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে দুটি প্রশ্ন। চলে যাই পরের বিষয়, ভূগোল থেকে পরের প্রশ্ন আসছে আমাদের পর্দায়। দেশে 16টি জেলায় 16 ধরনের খনিজ সম্পদ রয়েছে। এর মধ্যে রয়েছে কয়লা, পিট, কঠিন শিলা, সাধারণ পাথর, বালু মিশ্রিত পাথর, সিলিকা বালু, খনিজ বালু, চুনা পাথর, ধাতব খনিজ এবং লোহার আকরিক। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, সংক্ষেপে যেটাকে জিএসবি বলে, জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ, তাদের তথ্য অনুযায়ী দেশের যে প্রাকৃতিক খনিজ সম্পদ রয়েছে তার বাজার মূল্য হচ্ছে $2.26 ট্রিলিয়ন বাংলাদেশি মুদ্রায়, যা 241.97 ট্রিলিয়ন টাকা। আবার প্রশ্ন হচ্ছে যে খনিজ পদার্থের মধ্যে যে খনিজ পদার্থের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা চুনা পাথরের ছবি। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোন কোন জেলায় চুনা পাথর পাওয়া গেছে? ইয়েস, সবার আগে বাজার প্রেস করেছেন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। সিলেট এবং আশেপাশের জেলাগুলো। সিলেট এবং আশেপাশের জেলা। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও, তারাও বাজার প্রেস করেছেন উত্তর দিনাজপুর, সিলেট। দিনাজপুর, সিলেট। ওকে, দিনাজপুর যোগ করেছেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ। দেখি আমাদের কম্পিউটার কি যোগ করে, কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম, এছাড়াও ময়মনসিংহ এবং নাটোর জেলা থেকে কিছু পরিমাণে চুনাপাথর উত্তোলন করা হয়। কক্সবাজারে চুনাপাথরে বৃহৎ রিজার্ভ রয়েছে, যা বাংলাদেশের অন্যতম প্রধান চুনাপাথরের উৎস। বান্দরবান ও রাঙামাটি জেলার পাহাড়ি অঞ্চলে চুনাপাথর পাওয়া যায়। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড এবং এর আশেপাশে অঞ্চলে পাওয়া যায় চুনাপাথর। দুঃখিত, দুদলই ভুল উত্তর দিয়েছেন, দুদলেরই জরিমানা হয়ে গেল 5 নম্বর করে। চলে যাই ভূগোল বিভাগের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। একটি ম্যাপ দেখতে পাচ্ছি যেখানে পৃথিবীর পৃষ্ঠ টেকটনিক প্লেটের ছবি দেখা যাচ্ছে। আমরা জানি যে পৃথিবীর পৃষ্ঠটা হচ্ছে টেকটনিক প্লেট দ্বারা গঠিত, যেটা গতিশীল। এই প্লেটগুলোর মধ্যে যখন সংঘর্ষ হয় তখনই ভূমিকম্প হয়। টেকটনিক প্লেটগুলোর চলাচল ও সংঘর্ষের কারণে যে ভূমিকম্প হয়, এবং তখন দুটো প্লেট পরস্পরের বিরুদ্ধে চাপ প্রয়োগ করে, এবং তার ফলেই ভূকম্পনটা হয়। প্রশ্ন হচ্ছে বিশ্বে সবচাইতে ভূমিকম্প প্রবণ যে অঞ্চলটি রয়েছে সেটিকে কি নামে ডাকা হয়? সবার আগে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। প্যাসিফিক রিং অফ ফায়ার। প্যাসিফিক রিং অফ ফায়ার। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, আপনাদের উত্তর? রিং অফ ফায়ার অফ প্যাসিফিক। রিং অফ ফায়ার অফ প্যাসিফিক। দুদলই একই উত্তর দিয়েছেন। তো সঠিক হলে 10 দুদলই পাবেন, ভুল হলে দুদলেরই জরিমানা হবে, এবং জরিমানা হচ্ছে না কারণ এটা একদম সঠিক উত্তর। ভেরি ওয়েল ডান। বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চল হলো রিং অফ ফায়ার, যা প্রশান্ত মহাসাগরের চারপাশের প্লেটগুলোর সংযোগস্থলে অবস্থিত। ভেরি ওয়েল ডান, দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। এই সাথে সাথে শেষ হলো ভূগোল বিভাগ থেকে দুটি প্রশ্ন। চলে যাই আমাদের পরবর্তী বিষয়ে, দেখি কি আছে। সর্বশেষ বিষয় খেলাধুলা থেকে প্রথম প্রশ্ন। আমরা একটি কাপ দেখতে পাচ্ছি। যুক্তরাষ্ট্রে 14 জুন থেকে শুরু হয়ে 13 জুলাই শেষ হবে ফিফা বিশ্বকাপ, কিন্তু তাতে খেলতে পারবেন না বার্সেলোনা এবং আর্সেনাল। ফিফা ক্লাব বিশ্বকাপে ভাবতে শুরু করেছে ফুটবল প্রেমীরা, ক্লাবগুলোর বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, কিন্তু সেখানে ইউরোপের সেরা দল এই বার্সেলোনা আর্সেনাল থাকবে না। এটা আসলে ভাবাই যাচ্ছে না, কিন্তু একটা নিয়মের কারণে এই দল দুটো এবার থাকছে না। প্রশ্ন হচ্ছে কোন নিয়ম? কেন এবারের ফিফা ক্লাব বিশ্বকাপে বার্সা এবং আর্সেনাল নেই? সবার আগে বাজার প্রেস করেছেন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল।
ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে গেলে ফিফা স্বীকৃত অর্থাৎ কোনো ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ বা কোনো একটা টাইটেল লাগে, যেটা এই দুইটি দলই পায়নি এবং রিয়াল মাদ্রিদ পেয়েছিল, যার কারণে তারা সরাসরি ক্লাব বিশ্বকাপে খেলতে পারে। ওকে, আপনারা একটা ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যা শুনতে চাই সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ থেকে আপনাদের কাছে। ফিফা ক্লাব বিশ্বকাপে মূলত বার্সা এবং আর্সেনাল এবার খেলতে পারবে না, কারণ ফিফার যে একটা রুল রয়েছে যে তারা যদি কোনো একটা কম্পিটিশন আয়োজন করে, আয়োজক হিসেবে থাকে, এবং তারা যদি অথবা আরেকটা থাকতে পারে যে তারা কোনো একটা শিরোপা জিততে পারেনি, তাহলে তারা ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে পারবেন না। আচ্ছা, দুদলই কাছাকাছি উত্তর দিয়েছেন। দেখি আমাদের কম্পিউটার কি বলে, এটি উত্তর কিনা, কম্পিউটার গ্রহণ করে কিনা, দেখি কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে ফিফার সিদ্ধান্ত হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপে 12টি দল খেলবে এবং দুটো নিয়ম আছে। প্রথম নিয়মটা হচ্ছে যে 2021 থেকে 2024 পর্যন্ত আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকার ক্লাব চ্যাম্পিয়নরা প্রথমে সুযোগ পাবেন। তো সেই হিসাবে 3টি দল সুযোগ পেয়ে যাচ্ছে, 3টি দল চ্যাম্পিয়ন হচ্ছে, যেমন 2021-এ চেলসি, তারপরে ম্যানচেস্টার সিটি, দেন রিয়াল মাদ্রিদ। সো তারা সরাসরি খেলছেন। বাকি রইল 9টি দল। তো এই যে 9টি দলের মধ্যে বার্সা এবং আর্সেনাল আসতে পারল না, কারণ হচ্ছে যে গত 4 মৌসুমের যে পারফরমেন্স উয়েফা ক্লাব র্যাঙ্কিং সিস্টেমে, সেখানে সেই পারফরমেন্স অনুযায়ী টপ 9-এ বার্সা এবং আর্সেনাল থাকছে না। যেহেতু র্যাঙ্কিংয়ের মধ্যে নাই 4 বছরের রেকর্ডে, সেজন্যে বার্সা আর্সেনাল এবার ফিফা ক্লাব বিশ্বকাপে বাদ পড়ে গেছে। দুদলই বলেছিলেন যে চ্যাম্পিয়ন হলে উয়েফা কাপে তাহলে তারা সুযোগ পেতেন, যেহেতু চ্যাম্পিয়ন হননি 2021-2024-এ, অতএব তারা এই সুযোগটা পাচ্ছে না। আমি আপনাদের দুদলের উত্তরই সঠিক বলে ধরে নিচ্ছি। দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। ভেরি ওয়েল ডান। চলে যাই খেলাধুলা থেকে আমাদের দ্বিতীয় প্রশ্নে। রয়েছে যে প্রশ্ন, সেটি হচ্ছে বাংলাদেশ সবচেয়ে ভালো খেলে হচ্ছে 50 ওভারের ক্রিকেট, কিন্তু সর্বশেষ 12 মাসে ওয়ানডে সংস্করণে বাংলাদেশ 8টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 7টি হেরে গেছে। একমাত্র যে জয়টা পেয়েছে সেটা আফগানিস্তানের বিপক্ষে। সংযুক্ত আরব আমিরাতে গত নভেম্বরে আফগানিস্তানদের কাছে সিরিজ হার হয়েছে বাংলাদেশের, ফলে বাংলাদেশের র্যাঙ্কিং নেমে গেছে আইসিসির হিসেবে। প্রশ্ন হচ্ছে 2025 সালের মে মাসে আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কততমে নেমেছে? প্রথমেই বাজার প্রেস করছেন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আপনাদের উত্তর 10ম অবস্থানে রয়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন ওয়ানডেতে। অলরাইট, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল বলছেন যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন 10ম। দেখি সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও কি বলেন। আইসিসির লেটেস্ট ওয়ানডে র্যাঙ্কিং অনুসারে বাংলাদেশের অবস্থান বর্তমানে 10ম। দুদলই বলছেন বাংলাদেশ 10ম অবস্থানে নেমে গেছে। দেখি আমাদের কম্পিউটার সহমত পোষণ করে কিনা। আমাদের কম্পিউটার বলছে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10ম অবস্থানে নেমে গেছে বাংলাদেশ। খুবই দুঃখজনক। বাংলাদেশ সবসময় খুব ভালো করছিল, 7ম অবস্থানেও চলে গেছে, 6ম অবস্থানে গেছে, এবং 10ম অবস্থানে ছিল অনেক আগে 2006 সালে। 2006 সালে সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10-এ ছিল বাংলাদেশ। সে বছর 16 অক্টোবর প্রথমবার আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10ম থেকে 9ম র্যাঙ্কিংয়ে উঠে যায় বাংলাদেশ। 19 বছর পর যেখানে বাংলাদেশের র্যাঙ্কিং আরও ভালো হবার কথা, তার বদলে চলে গেছে 19 বছর পেছনে। বাংলাদেশ ক্রিকেট দল কবে গর্বিত করবে জানি না, তবে আদমজী ক্যান্টনমেন্ট এবং সিভিল এভিয়েশন গর্বিত করে ফেলেছেন, কারণ দুজনই পেয়ে গেছেন 10 নম্বর করে। ভেরি ওয়েল ডান। এতক্ষণ অনেক প্রশ্ন উত্তর আমরা করছিলাম, কিন্তু এখন সময় হয়ে গেছে একটু গল্প করার। প্রথমে গল্প করছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ঢাকার সাথে। আমাদের সাথে আছেন ফারমান বিন জাহাঙ্গীর, 8ম শ্রেণীতে পড়ছেন, এবং আছেন নিয়াজুল কবির, 8ম শ্রেণীতে পড়ছেন। প্রথমে ফারমান, আপনার কাছে আসতে চাই, আপনার ভবিষ্যতের স্বপ্ন কি, কি হতে চান? আমার স্বপ্ন, আমি একজন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই। আচ্ছা, কেন? এটা হচ্ছে আমার আব্বু বুয়েটের ইঞ্জিনিয়ার, এবং তার কাছ থেকে আমার ইঞ্জিনিয়ারিংয়ের ভালোবাসাটা এসেছে। নিয়াজুল কবির, আপনার কি স্বপ্ন? আমি একজন সফটওয়্যার ডেভেলপার হতে চাই, কারণ এখন প্রযুক্তির যুগ, আমরা আগাচ্ছি, এবং ChatGPT সহ নানা প্রযুক্তি যেটা আমাদেরকে দৈনন্দিন কাজকর্ম করতে অনেক সাহায্য করছে।
তাই আমি চাই যে আমিও এরকম কোনো একটা সফটওয়্যার বানাবো যা দিয়ে বিভিন্ন গ্রামে যারা পড়াশোনা করতে পারছে না, যারা টাকার জন্য করতে পারছে না, তাদের হাতে আমি পড়ালেখা সহ যা আমাদের প্রয়োজন এবং যা আমরা জানি না, অজানা থাকে, সেগুলোকে জানানোর জন্য আমি কিছু সফটওয়্যার ডেভেলপ করি। আমরা জানি আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল বাংলাদেশের অত্যন্ত নামকরা একটি স্কুল এবং প্রতি বছরই বছর জুড়ে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে অসংখ্য অনুষ্ঠান হয়, অনেকগুলো ক্লাব আছে। তারপর আপনাদের কাছ থেকে একটু আপনাদের ক্লাব কার্যক্রম সম্পর্কে জানতে চাই। আমাদের স্কুলে অনেকগুলো ক্লাব রয়েছে, যেমন আমরা আদমজী ক্যান্টনমেন্ট জেনারেল নলেজ ক্লাবে রয়েছি। এছাড়াও আমাদের ম্যাথ ক্লাব, রিলিজিয়নের ক্লাব, এছাড়া আমাদের বাংলা সাহিত্য এবং বিতর্ক ক্লাব রয়েছে। এবং আদমজী স্কুলের যে শিক্ষক এবং আমাদের রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার, তিনি সবসময় আমাদেরকে অ্যাসিস্ট করেন কিভাবে আমরা আগাবো সামনের দিকে এবং কিভাবে আমাদের স্কুলটাকে বিশ্বমানের এবং আমাদের বাংলাদেশে এটা একটি গর্বিত স্কুল করা যায়। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁওয়ের ইফতেখাজ ইরফান সায়ন নবম শ্রেণীর এবং আব্দুল্লাহ নোমান দশম শ্রেণী, তারা রয়েছেন এই স্কুলের প্রতিনিধিত্ব করছেন আজকে। তো প্রথমে সায়ন, আপনার কাছে জানতে চাইব যে আপনার ভবিষ্যতের স্বপ্ন কি? ভবিষ্যতের স্বপ্নের কথা যদি বলতে চাই তাহলে তো অবশ্যই পেশাদার ক্ষেত্রে বাইরে থেকে স্বপ্ন হচ্ছে একজন ভালো মানুষ হওয়া, প্রকৃত মানুষ হওয়া। তারপর যদি পেশাদার ক্ষেত্রে বলতে চাই তাহলে আমি সবসময় চাই আই ওয়ান্ট টু সার্ভ দ্য কান্ট্রি, সেটা যেভাবেই হোক না কেন, যে সেক্টর থেকে হোক না কেন। তবে স্পেসিফিকভাবে যদি বলতে চাই তাহলে আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে বাংলাদেশ আর্মিতে জয়েন করতে চাই এবং বাংলাদেশ আর্মিকে বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী আর্মি হিসেবে রূপান্তর করতে চাই। টেকনোলজি এবং আমাদের যে টেকনোলজির যুগ বর্তমানে, সেজন্য আমরা আমাদের আর্মিতে সেটা ইউজ করতে পারি। সেজন্য সর্বোচ্চ সামরিক সক্ষমতা সম্পন্ন দেশ হিসেবে বাংলাদেশকে রূপান্তর করতে চাই। আব্দুল্লাহ নোমান দশম শ্রেণীর ছাত্র, আপনার কি স্বপ্ন, কি হতে চান? আমার স্বপ্ন হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দেশে এবং বিদেশে বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা অর্জন করে অধ্যাপনায় নিযুক্ত হওয়া এবং বিদেশ থেকে বিভিন্ন রকম শিক্ষানীতিকে জেনে আমার দেশে শিক্ষা খাতকে উন্নত করা, যাতে এই বিভাগটি শিক্ষার্থীদের কাছে সহজ হিসেবে এবং আনন্দময় হয়। তো সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ক্লাব কার্যক্রম, এগুলো সম্পর্কে জানতে চাই। আমাদের স্কুল বরাবরই একাডেমিক পর্যায়ে অনেক ভালো রেজাল্ট করছে। তবে যেহেতু এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তাই আমাদের কোকারিকুলার অ্যাক্টিভিটিস অনেক দরকার। তাই আমাদের স্কুল সব দিক থেকে নিশ্চিত করে যেন আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারি। তারই ধারাবাহিকতায় আমাদের রয়েছে অনেকগুলো ক্লাব রয়েছে। এই ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে সচল যে ক্লাবগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কুইজিং ক্লাব রয়েছে, বিতর্ক ক্লাব, সাহিত্য আবৃত্তি ক্লাব, লিটারেচার ক্লাব রয়েছে, আমাদের স্পোর্টস ক্লাব, এছাড়া আরও অনেক ধরনের ক্লাব রয়েছে। তারপর আমরা যেমন স্বেচ্ছাসেবক কার্যক্রমের মধ্যে আমরা অংশগ্রহণ করি এবং আমরা যে শুধু ক্লাবগুলোর মধ্যে যে সেশন পরিচালনা করলাম শুধু এমন না, আমাদের শিক্ষকগণ নিশ্চিত করেন যেন আমরা প্রতিনিয়ত চর্চার মধ্যে থাকতে পারি। বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা, সেগুলোতে যেন আমরা অংশগ্রহণ করতে পারি, যেন আমরা সবসময় চর্চার মধ্যে থেকে নিজেদেরকে শানিত করতে পারি। ভেরি ওয়েল ডান সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, খুব ভালো লাগলো আপনাদের কথা শুনে। কুইক কুইজ, প্রথমেই সুযোগ সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁওয়ের জন্য। আপনারা জানেন যে 1 মিনিট সময় 10টি প্রশ্ন করি, প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকছে 5 নম্বর, ভুলের জরিমানা হবে না। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট কোনটি? সুন্দরবন। বিশ্বে ইন্টারনেট সূচনা হয় কত সালে? পাস। হিরোশিমায় নিক্ষিপ্ত আণবিক বোমার নাম? লিটল বয়। জার্মানি সরকার প্রধানের পদবি কি? চ্যান্সেলর। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি? লুই আইকান। আইকান। কোন দেশের জাতীয় পতাকার সাথে বাংলাদেশের পতাকার মিল রয়েছে? জাপান। বিশ্বের প্রথম পলিথিন নিষিদ্ধকারী দেশ কোনটি? ভুটান। খরিফ শস্য বলতে কি বোঝায়? শীতকালের শস্য। শীতকালীন শস্য। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? কংগ্রেস। ব্রিটেনের বর্তমান রাজা কে? পাস। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট? সুন্দরবন। বিশ্বে ইন্টারনেটের সূচনা হয় কত সালে? হিরোশিমায় নিক্ষিপ্ত আণবিক বয়। বোমার নাম? লিটল বয়। লিটল বয়। জার্মানি সরকারের প্রধানের পদবি কি? চ্যান্সেলর। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি? লুই আইকান। কোন দেশের জাতীয় পতাকার সাথে বাংলাদেশের পতাকার মিল রয়েছে? জাপান। বিশ্বের প্রথম পলিথিন নিষিদ্ধকারী দেশ? ভুটান। খরিফ শস্য বলতে কি বোঝায়? শীতকালীন শস্য। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম? কংগ্রেস। ব্রিটেনের বর্তমান রাজা। এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখা যাক কটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি। কম্পিউটার কি বলে? কম্পিউটার বলছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট অবশ্যই সুন্দরবন। ইন্টারনেটের সূচনা হয় 1969 সালে
হিরোশিমায় নিক্ষিপ্ত আণবিক বোমার নাম লিটল বয়। জার্মান সরকারের প্রধানের পদবি চ্যান্সেলর। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই খান। জাতীয় পতাকার সাথে মিল রয়েছে জাপান এবং পালাউ। এই পতাকার বিশ্বের প্রথম পলিথিন নিষিদ্ধকারী দেশ বাংলাদেশ। খরিফ শস্য বলতে গ্রীষ্মকালীন শস্যকে বোঝায়। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস। ব্রিটেনের বর্তমান রাজা প্রিন্স চার্লস। দেখা যাচ্ছে 6টি প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁওয়ের কাছ থেকে, অতএব তারা পেয়ে যাচ্ছেন 30 নম্বর। অভিনন্দন। এবারে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আপনাদের পালা 10টি প্রশ্ন মোকাবেলা করবার। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বিআরটিসি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। কম্পিউটার প্রসেসর তৈরির মূল উপকরণ কি? সিলিকন। নাগাসাকিতে নিক্ষিপ্ত আণবিক বোমার নাম? ফ্যাটম্যান। ভারতের জাতীয় নদীর নাম? মিয়ানমারের রাজধানীর নাম কি? নাইপিদাও। G7 ভুক্ত একমাত্র এশীয় রাষ্ট্র কোনটি? জাপান। বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা? চাকমা। রবি শস্য বলতে কি বোঝায়? গ্রীষ্মকালীন শস্য। গ্রীষ্মকালীন শস্য। ক্রেমলিন কোথায় অবস্থিত? মস্কো, রাশিয়া। মৌলিক রং কয়টি? 3টি। বিআরটিসি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। কম্পিউটার প্রসেসর তৈরির মূল উপকরণ? সিলিকন। নাগাসাকিতে নিক্ষিপ্ত আণবিক বোমার নাম? ফ্যাটম্যান। ভারতের জাতীয় নদী? গঙ্গা। মিয়ানমারের রাজধানীর নাম? নাইপিদাও। G7 ভুক্ত জাপান। একমাত্র এশীয় রাষ্ট্র জাপান। বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী? চাকমা। রবি শস্য বলতে বোঝায়? গ্রীষ্মকালীন শস্য। ক্রেমলিন কোথায় অবস্থিত? মস্কো, রাশিয়া। মৌলিক রং কয়টি? 3টি। 3টি। এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিন কটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের কাছ থেকে। আমাদের কম্পিউটার বলছে বিটিআরসি পূর্ণরূপ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। সঠিক উত্তর। কম্পিউটার প্রসেসর তৈরি হয় সিলিকন দিয়ে। নাগাসাকিতে নিক্ষিপ্ত আণবিক বোমার নাম ফ্যাটম্যান। ভারতের জাতীয় নদীর নাম গঙ্গা। মিয়ানমারের রাজধানী নাইপিদো। G7 ভুক্ত একমাত্র দেশ জাপান। বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা। রবি শস্য বলতে বোঝায় শীতকালীন শস্য। খরিফ হচ্ছে গ্রীষ্মকালীন শস্য, যেটা আগে তারা বলেছিলেন। তো উত্তর কিন্তু ছিল আপনাদের কাছে। ক্রেমলিন রাশিয়ায়। মৌলিক রং 3টি। দেখা যাচ্ছে 9টি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের কাছ থেকে, অতএব তারা পেয়ে যাচ্ছেন 45 নম্বর। অভিনন্দন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আর এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের প্রশ্ন উত্তরের পালা। এখন যেটির পালা সেটা হচ্ছে জানিয়ে দেবার আমাদের সাথে যোগাযোগের উপায়। আমরা ফেসবুকে আছি, আপনারা চাইলে ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম কুইজ। সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে রাখুন, আপনি সমস্ত আপডেট পেয়ে যাবেন। আর সিভিল এভিয়েশন আদমজী ক্যান্টনমেন্ট মতো আপনারাও যদি আসতে চান, আমাদের এই প্রতিযোগিতায় অংশ নিতে চান, তাহলে একটা ছোট্ট কাজ করতে হবে। বাংলাদেশের যে কোনো স্কুলে 2জন কুইজার 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে অধ্যয়নরত, তাদেরকে নিয়ে একটি দল গঠন করুন। তারপরে এই 2 কুইজারের নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর সহ স্কুলের প্যাডে প্রধান শিক্ষকের স্বাক্ষর দিয়ে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের কাছে আবেদন পাঠাবার ঠিকানা প্রযোজক কুইজ 2025, কক্ষ নাম্বার 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। পাঠিয়ে দিন আবেদন, অংশ নিন কুইজে। দেখতে দেখতে চলে এসছে অনুষ্ঠানের শেষ প্রান্তে। জানিয়ে দেই ফাইনালি কোন দল কত স্কোর করলো। দেখা যাচ্ছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ফমান বিন জাহাঙ্গীর এবং নিয়াজুল কবির দুজনই 8ম শ্রেণীর ছাত্র। তারা দুজনে মিলে অর্জন করেছেন দলের জন্য সর্বমোট 130 নম্বর। অভিনন্দন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড ঢাকা। এদিকে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁওয়ের ইফতেহাজ ইরফান সায়ন এবং আবদুল্লাহ আল নোমান, তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করছেন সর্বমোট 80 নম্বর। অভিনন্দন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও দুদলকেই অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে যারা রইলেন আমাদের সাথে। আমরা বারবারই যে কথাটা সবসময় বলার চেষ্টা করি যে আজকালকার দিনে আমাদের বইয়ের পড়া শেখাটা, অঙ্ক বোঝাটা যতটা জরুরি, একই সঙ্গে জরুরি সফট স্কিল ডেভেলপ করা, কোনো জিনিসের ব্যাপারে দক্ষতা অর্জন করা। হতে পারে সেটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা, হতে পারে ছবি আঁকা, হতে পারে খেলা,
যে কোনো কিছু হোক, আমরা যত বেশি স্কিল ডেভেলপ করতে পারবো, যত বেশি মাল্টি স্কিলড হতে পারবো, আগামীর দিনে আমরা তত বেশি করে এগিয়ে থাকব। আমাদের অভিভাবকরা নিশ্চয়ই আমাদের সন্তানদের মাল্টি স্কিলড হবার ব্যাপারে এগিয়ে আসবেন। তো দেখা হবে আপনাদের সাথে, আমাদের সঙ্গে আমাদের আগামী পর্বে, সেম টাইম সেম চ্যানেল, বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।